brought to you by MDH Masala. দারুণ বিশুদ্ধ প্রাকৃতিক হলুদ, লঙ্কা, ধনে। না, লঙ্কা, ধনে, হলুদ, MDH। আসল মশলা সাকসেস MDH। নমস্কার, দেখছেন জি24 ঘন্টা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৈকত। শুরু করছি 3:03 খবর। আর আমি যে খবরে নজর রাখবো, মসজিদে মাইক ব্যবহার মামলায় ঠিক কি আপডেট জানাবো আপনাদের। এরপর আমি সব্যসাচী যে খবরে চোখ রাখবো, জেলায় জেলায় বন্যা পরিস্থিতি প্রায় কার্যত জলবন্দী একাধিক জেলার একাধিক অংশ। যদি বৃষ্টি হয় অবস্থা কিন্তু আরও খারাপ হবে। সেই খবরে চোখ রাখবো আমি সব্যসাচী, তারপর থাকবে নীলাঞ্জনা। কলকাতার একাধিক জায়গায় বাড়ি ভেঙে বিপত্তি, একজনের মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে। আমি নীলাঞ্জনা আরো বিস্তারিত জানাবো আপনাদের। শুরুতেই যে খবরে নজর রাখবো, মসজিদে মাইক ব্যবহার মামলায় রাজ্যের নির্দেশে হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। জনস্বার্থ মামলা খারিজ কলকাতা হাইকোর্টে। এই মুহূর্তে বড় খবরে নজর রাখবো, রাজ্যের নির্দেশে হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল, সেই মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। মসজিদে মাইক ব্যবহার মামলা এবং সেই বিষয়টি নিয়ে আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু একটা রাজনৈতিক জলঘোলা হয়েছে এবং গোটা বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্ট এবার জনস্বার্থ মামলা খারিজ করে দিল। অনুবাংশ নিয়োগে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অনুবাংশ, কি জানালো হাইকোর্ট? দেখো সৈকত, সেটা হচ্ছে যে এই মসজিদে মাইক ব্যবহার করা নেই জনস্বার্থ মামলা। সেই জনস্বার্থ মামলায় কলকাতা হাইকোর্ট কোনো ইন্টারফেয়ার বা নির্দেশ দেয়নি। হাইকোর্টের যেটা বক্তব্য যে এটা মৌখিক নির্দেশের বা মৌখিকের ভার্সন বলা হচ্ছে, লিখিত কোনো অর্ডার নেই প্রশাসনের এই মুহূর্তে দাঁড়িয়ে। তাছাড়া যে 4000 মসজিদে মাইক বন্ধের কথা বলা হচ্ছে তার নেপথ্যে বা সপক্ষে যথেষ্ট প্রমাণ নেই। সেই কারণে কলকাতা হাইকোর্ট কোনো নির্দেশ দেয়নি এবং মামলাটি খারিজ করে দিয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, যেহেতু কোনো লিখিত অর্ডার নেই সুতরাং মাইক ব্যবহারের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই। ডেসিবেলের মধ্যে মাপ বুঝে কিন্তু মাইক ব্যবহার করা যাবে, এমনটাই কিন্তু তার আইনজীবীদের বক্তব্য। সৈকত, ধন্যবাদ অনুবাংশ। আর মোটামুটিভাবে আমরা যদি বন্যার দিকে তাকাই, তাহলে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, বাঁকুড়া বিস্তীর্ণ অংশ বলা চলে কার্যত জলের তলায় এবং পাড়ায় পাড়ায় সেখানে জল এখনো পর্যন্ত জমে রয়েছে, হাঁটু জল। এবং তা বেশ কয়েকদিন ধরে। গতকাল আমরা দেখেছি লাগাতার বৃষ্টি, আজকে যদিও বৃষ্টি কিছুটা কম রয়েছে, তবে এখনো পর্যন্ত কিন্তু জমা জল রয়েছে। এবং দুর্গাপুর ব্যারাজ থেকে আমরা দুপুরবেলা দেখাচ্ছিলাম যে জল এখনো পর্যন্ত ছাড়া হচ্ছে। ফলে জল যন্ত্রণা থেকে যে এখনই মুক্তি তা কিন্তু নয়। পটাশপুরের ছবি আপনাদের দেখাচ্ছি, সেখানে তো জলে একটা ডাম্পার পর্যন্ত ভেসে গিয়েছিল, সেখানকার ছবি দেখাচ্ছি। একাধিক জায়গায় এরকম বিপর্যয় হয়েছে, ব্রিজ ভেঙে গেছে কোথাও কোথাও, যোগাযোগ একাধিক পাড়ায় গ্রামে কার্যত বিচ্ছিন্ন অবস্থা। সেখানে ইতিমধ্যে প্রশাসনিক সাহায্য পৌঁছানো হচ্ছে, কিন্তু সেটাও প্রয়োজনের তুলনায় অপ্রতুল। সেইটাই তো দেখছি, মানুষ আসতে পারছে না, এটা অসুবিধা হচ্ছে। এটা একটু ব্যবস্থা হলে একটু ভালো হয়। এর আগে কি কখনো ঢুকতে এরকম? না, এর আগে তো কখনো এরকম দেখিনি। ডাক্তারবাবু কি বললেন? ডাক্তারবাবু সব দেখায় না, আমি প্রথম আসছি। প্রথম এসেছেন, জল এক প্রকার তো হাঁটু জলে এলেন। হ্যাঁ, মানে অসুস্থ রুগীকে, ওই যে আমি প্রেগনেন্ট। পটাশপুর, ভগবানপুর, খেজুরি এইসব এলাকায় জলমগ্ন। টানা কয়েকদিনের বৃষ্টিতে যেভাবে জল জমেছে, পাশাপাশি বাগুই নদী এবং কেলেঘাই নদীর বাঁধ উপচে জল ঢুকে এইরকম পরিস্থিতি তৈরি হয়েছে। এই খেজুরির স্বাস্থ্য কেন্দ্র দেখাতে চাইব, খেজুরির হেড়িয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। এই স্বাস্থ্য কেন্দ্র কিন্তু জলে ডুবে গেছে। এখানে যারা পেশেন্ট পার্টি, যারা রোগী আসছেন, তারা এই জলে, এক কোমর জলে, হাঁটু জল পেরিয়ে ডাক্তারখানায় যাচ্ছেন, ডাক্তারের কাছে চিকিৎসার জন্য যাচ্ছেন। কোনো উপায় নেই, কোনো কিছু উপায় অন্তর না পেয়ে তারা বাধ্য হয়ে এই জল পেরিয়ে তারা ডাক্তারের কাছে যাচ্ছেন। ইতিমধ্যে প্রায় 40 থেকে 50টি পরিবার উঁচু জায়গায় তাদের নিয়ে এসে রাখতে হয়েছে, তাদের আস্তানা করতে হয়েছে এবং প্রশাসনের পক্ষে ত্রিপল এবং পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করা হলেও এখনো সঠিকভাবে সব জায়গায় পৌঁছাতে পারেনি। তবে প্রশাসন সর্বতোভাবে চেষ্টা চালাচ্ছে নৌকায় করে এবং বিভিন্ন উপায়ে মানুষের কাছে খাবার বা জল, পানীয় জল পৌঁছে দিতে। ক্যামেরায় সন্দীপের সাথে কিরণ, জি24 ঘন্টা।
আমরা একটু এগরার দিকেও তাকাই। এগরাতেও কিন্তু বিস্তীর্ণ অঞ্চলে জল যন্ত্রণা, সেখানে দিব্যেন্দু অধিকারী তিনি এলাকার পরিদর্শনে যান, কারণ এগরায় প্লাবন পরিস্থিতি বলা চলে। দিব্যেন্দু অধিকারী যান, বিভিন্ন জায়গায় রাস্তাঘাটের অবস্থা আপনারা ছবিতেও দেখতে পাচ্ছেন, ভেঙে গিয়েছে, কোথাও কোথাও জল এখনো পর্যন্ত জমে রয়েছে। প্লাবন পরিস্থিতি, প্রশাসনের তরফ থেকেও সাহায্য করা হচ্ছে, কিন্তু এই দেখুন এলাকার এই ছবি। প্রাকৃতিক দুর্যোগ দুর্যোগের ফলে বিভিন্ন জায়গায় দীর্ঘ প্রায় 10-12 বছর জল নিকাশির সংস্কার হয়নি, কচুরিপানা, অবৈধ কিছু নির্মাণ, এর ফলে বহু জায়গায় জলমগ্ন হয়ে পড়েছে। তা আমাদের রাজ্য সরকার দ্রুততার সাথে সেটআপ করছে এবং আমরা জনপ্রতিনিধিদেরও কাজে লাগিয়েছি। আমরা নিজেরা এলাকায় আসি, বিভিন্ন এলাকায় যাচ্ছি যেখানে অবৈধভাবে মাছ চাষের নাম করে জাল দিয়ে জলকে অবরুদ্ধ করে রাখার চেষ্টা হচ্ছে, সেগুলো আমরা নিজেরাই তোলার ব্যবস্থা করছি। আর দক্ষিণ চব্বিশ পরগনা আসি, ডায়মন্ড হারবারের ছবি আপনারা দেখাবো। ডায়মন্ড হারবারেও কিন্তু একাধিক জায়গায় অবস্থা বেশ খারাপ, বিভিন্ন নদী পাড় ভেঙেছে বলে খবর পাওয়া যাচ্ছে এবং এই লাগাতার বৃষ্টিতে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। স্কুলে জল ঢুকে গিয়েছে, বাড়িতে জল ঢুকে গিয়েছে, বিভিন্ন অফিস, সেখানেও একই ছবি। ক্লাসরুমগুলো ভীষণভাবে জলমগ্ন, এফেক্টেড ভীষণভাবে। মিড ডে মিলের রান্নাঘরে তো জলমগ্ন অবস্থায় রয়েছে, রান্নাবান্না কী করে হবে? সার্বিকভাবে স্কুল ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। আগামী দিনে এই স্কুল বিল্ডিংগুলোকে, পুরনো দিনের বিল্ডিং, এই বিল্ডিংগুলোর তলা থেকেও জল পাস করছে। রায়নগরের 11 নম্বর ওয়ার্ডের সমস্ত জল স্কুলের ভিতর দিয়ে চলে আসছে। এখানে নিকাশি ব্যবস্থা একদম ভেঙে পড়েছে। আমরা জানিয়েছি যথাযথ জায়গায়। এ তো একদিনের সমস্যা নয়, বছর বছরের সমস্যা, সমাধান করতেও সময় লাগবে। আমাদের সরকার কাজ শুরু করতে করতেই বৃষ্টি নেমে গেছে এখানে, সেখানে এগুলো পার্মানেন্ট সমস্যা। কলকাতার ভিতরেও অনেক বড় বড় পুকুর ছিল, ধীরে ধীরে সব বুঝিয়ে ফেলা হয়েছে। বৃষ্টি হয়ে গেলে জলটা যাবে কোথায়? চারিদিকে বাড়ি হয়ে গেছে, ড্রেন যা আছে সাফিসিয়েন্ট নয়, আশেপাশে গঙ্গা বা জলা আছে, সেখানেও জল যেতে পারে না, হাইট কম বলে। তো ফলে এর পার্মানেন্ট সলিউশন করতে কয়েক বছর লাগবে। তো সরকার দেখে নিচ্ছে এবারে, মাপ যোগ করে কোথায় কোথায় কি কি সমস্যা হয়, পরে ধীরে ধীরে তার সমাধানের চেষ্টা করা হবে। আর এবারে বাঁকুড়ার দিকে যাই চলুন। বাঁকুড়াতেও কিন্তু অবস্থা খুব ভালো না, এবং যেরকম বললাম যে এই ডাম্পার ভেসে যাওয়ার ছবি তো শুরুতেই আপনাদের দেখাচ্ছিলাম পটাশপুরে। বাঁকুড়ার একাধিক জায়গায় একই রকমভাবে জলমগ্ন পরিস্থিতি, গ্রামের পর গ্রাম এখনো পর্যন্ত জলের তলায়। সাধারণ মানুষ সমস্যায় রয়েছেন। আবার বললাম, যদি বৃষ্টিটা আজকের মধ্যে কমে কিছুটা অবস্থার উন্নতি হয়তো হবে, কিন্তু আরও বেশ কিছুদিন সময় লাগতে পারে যে পরিমাণ জল জমেছে সেই জল নামতে। বর্ষাকাল এলেই আমাদের বিরাট কষ্ট, মানে এমন কষ্ট যে দেখা যায় না। যে আপনারা দেখছেন তো, এই তো গাড়ির কি অবস্থা, আবার আগের গাড়ি দুটো ফেসে গেল, ব্রিজ পাল্টি হয়ে গেছে। আর ব্রিজ কাজ হচ্ছে কিন্তু ভালো কাজ হচ্ছে না, ওই হালকার মধ্যে হচ্ছে আর কি, ওই টুকটাক, তাছাড়া ভালো কাজ হয়নি। আর বৃষ্টি এখনো হচ্ছে। আর হয় বলতে কি, এটা পুরো মানে বৃষ্টি এলে মানে আমাদের বেশি অসুবিধা হয়। আসানসোলের ছবি দেখাই আপনাদের। আসানসোলের ছবিটা আলাদা কিছুই নয়, সেখানেও দেখুন কি অবস্থা। বিস্তীর্ণ এলাকার এরকমভাবেই যে সমস্ত ছোট ছোট ঘরগুলো আছে সেগুলো তো কার্যত প্রায় জলের তলায় চলে গিয়েছে। প্রচুর মানুষ এখনো পর্যন্ত আসানসোলে ঘর ছাড়া। এখন পরিস্থিতি খুব খারাপ হয়ে উঠেছে। আমাদের যে গাড়ুই নদী, কালকে সারাদিন বৃষ্টি হয়েছে, আর রাত্রে মুষলধারে বৃষ্টি হওয়াতে গাড়ুই নদীর আশেপাশে চারদিকে যে সকল ঘর সেগুলো জলে ভরে গেছে। আর গাড়ুই নদীর আশেপাশে ঘরের যারা আছে তারা সব সরে গেছে। এখন বর্তমানে পরিস্থিতি খুব সংকট হয়ে উঠেছে।
গতকাল সারাদিন তো বৃষ্টি হয়েছে, কিন্তু সন্ধ্যে 7টার পর থেকে মুষলধারে বৃষ্টি, এবং সেই বৃষ্টির ফলে গারুই নদী দেখতে পাওয়া যাচ্ছে। গারুই নদীর কি পরিস্থিতি, মানুষের বাড়িতে বাড়িতে জল ঢুকে রয়েছে, কিন্তু এখনও পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ তারা কিন্তু বাড়ির মধ্যেই ফেঁসে রয়েছে, কারণ রাত্রেবেলায় যেভাবে জলটা বেড়েছে তাতে কিন্তু তারা সেভাবে বের হতে পারেনি, ফলে এই সমস্যা হয়েছে। এখন প্রশাসন তাদের কিভাবে উদ্ধার করে সেটা যেমন প্রশ্ন, পাশাপাশি এই যে বাড়িগুলি যারা বিভিন্ন জিনিসপত্র নষ্ট হয়েছে বা যারা কাল থেকে ঘর ছেড়ে যা উপর যে এলাকাগুলি রয়েছে সেসব জায়গাতে রয়েছে তাদের পরিস্থিতি কি সেটা দেখুক, এই দাবি কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে এই আসানসোলের বিস্তীর্ণ এলাকা থেকে। জি 24 ঘন্টার জন্য বাসুদেব চট্টোপাধ্যায়, আসানসোল, পশ্চিম বর্ধমান। একদিকে যেরকম প্রবল বৃষ্টি বিপর্যয়ে জমা জলে যন্ত্রণার ছবি দেখাচ্ছে, আর এরই পাশাপাশি যেমনটা আপনাদের বলছিলাম যে বাড়ি ভেঙেও বিপত্তি কলকাতায়। জোড়াবাগান এলাকায় ব্রজদুলাল স্ট্রিট, সেখানেই পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়ে। এক বৃদ্ধার মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে 13 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এই যে পুরনো বাড়িটি 200 বছরের পুরনো বাড়ি বলেই জানা যাচ্ছে, এবং পুরসভার তরফ থেকে এই বাড়িটিকে বিপজ্জনক ঘোষণা করা হয়েছিল। এইখানে এই বাড়িটিতে বেশ কয়েকজনের বসবাস, তার মধ্যেই আজকে ভোর 5টা নাগাদ হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়ির একাংশ। এক বৃদ্ধার মৃত্যু, 13 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আরও কেউ আটকে রয়েছে কিনা সে সমস্ত বিষয়টাও খতিয়ে দেখা হচ্ছে। বাড়ির একটা বড় অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে আজ ভোর 5:30টায় বিকট শব্দে। 200 বছরের পুরনো বাড়ি, আমার স্ত্রীর জীবন চলে গেল, তার জন্য দায়ী এই 4 ভাই। আপনি কি চাইছেন? আমি চাইছি যে এদের পানিশমেন্ট হোক, আমার ঘরটা ঠিক করে করা হোক। আমার 2টো বাচ্চা আছে। বলছে পুরো বাড়ি ভেঙে ফেলতে হবে, বাড়ি আর দাঁড় করানো যাবে না। ঠিক আছে, এরা তো বলছে যে কর্পোরেশনওয়ালাকে দিব, প্রমোটারকে দিব। এবার যত রাইয়াত আছে সবাইকে বসিয়ে সেটেল করেছে, শুধু আমাদের বাদ দিয়ে। কলকাতা এটার পুরনো সমস্যা, পুরনো বাড়িগুলো, যে বাড়িগুলো ভেঙে ফেলা উচিত, খালি করা উচিত, করা হয়নি, অবৈধভাবে লোকেরা সেখানে থাকছে। আর এই ভেঙে পড়ার জন্য কি হচ্ছে, তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, আশেপাশের লোকের উপরে, আশেপাশের বাড়ির উপরে এই ধরনের সমস্যা আসছে। সেই জন্য ইমিডিয়েট, বিশেষ করে এই ধরনের বৃষ্টি লাগাতার হলে, প্রত্যেক বছর বৃষ্টিতে একাধিক বাড়ি ভেঙে ফেলে ঘটনা হয়। তো এই বৃষ্টি বাদলা শুরু হলে তো বাড়িগুলো কমপক্ষে খালি করা উচিত, নাহলে দুর্ঘটনা ঘটবেই। এবং যত এই ধরনের বাড়ি চিহ্নিত করে সেখানে লিখে দেওয়া উচিত যেন কেউ না থাকে, এবং যত সম্ভব তাড়াতাড়ি এগুলো ভেঙে ফেলার দরকার। দেখুন, বিগত সরকার আমলে কর্পোরেশন বহু বাড়ির ওপরে বিপজ্জনক বাড়ির নোটিশ লাগানো আপনি দেখতে পারবেন, কিন্তু কোনো ভাবে সেই সব বাড়ির ওপরে কোনো রকমে মানে অ্যাকশন বা কোনো রকম অ্যাক্টিভিটিস করা হয়নি, যার ফলে আজকে নতুন সরকার আসার কারণে আমরা এটা একটা ঘটনা দেখতে পারলাম। কিন্তু নতুন সরকার আমলে, বিজেপি সরকার আমলে এই ধরনের ঘটনা না ঘটুক, আমরা সক্রিয়ভাবে যে কোনো বাড়িতে বছর 2 বছর আগে অবধি নোটিশ লাগা আছে কর্পোরেশন থেকে বা আগে থেকে, সেসব বাড়ির ওপরে আমরা সক্রিয়ভাবে প্রশাসন দেখব। বাড়িটি যেভাবে ভেঙেছে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ ছবি বাড়িটির বাকি অংশ কী অবস্থায় আছে। জি 24 ঘন্টার ক্যামেরায় স্পষ্টতই দেখা যাচ্ছে, একদিকে তো বাড়ির সুবিশাল অংশ ক্রমান্বয়ে একটু একটু করে ভাঙছে, এবং তার পাশাপাশি এই বাড়ির যে অংশ ভেঙে পড়েছে তার পেছন দিকের আটকে যাওয়া অংশ এবং তারপরের বিস্তীর্ণ ছাদ, যে ছাদের মধ্যে ইতিমধ্যেই অজস্র ঝুরি বট বা মূল বট গাছ, সেখানে ছাদটাও আর অবশিষ্ট নেই। 221 বছরের পুরনো বাড়ি। এই বাড়ি ইতিমধ্যেই কলকাতা পুরসভার খাতায় কলমে বিপজ্জনক ঘোষিত। তা সত্ত্বেও নিরুপায় হয়ে এই বাড়িতে 21 জন বাসিন্দার বসবাস ছিল, যাদের প্রত্যেককে সৌভাগ্যক্রমে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার করা গেলেও শেষ পর্যন্ত মৃত্যু হয়েছে 61 বছরের উর্মিলা সাউয়ের। এই বাড়িগুলি অবিলম্বে সম্পূর্ণ ডেমোলিশনের দিকে গুরুত্ব দিচ্ছে কলকাতা পুরসভা। অতীতেও এরকম সিদ্ধান্ত একাধিকবার পুরসভা নিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত বাড়িতে যারা থাকেন তাদের আর কোথাও যাওয়ার জায়গা না থাকায় মানবিকতার খাতিরে নিজেদের সিদ্ধান্ত কঠোর থেকে কঠোরতরভাবে বলবৎ করতে পারেনি পুরসভা। বদলের বাংলায়
কলকাতায় এবার কি এই ধরনের বিপজ্জনক বাড়ি সম্পূর্ণ ডেমোলিশ হবে? এই বাড়ির বাসিন্দাদের অন্যত্র থাকার ব্যবস্থা করবে রাজ্য সরকার? এটা এই মুহূর্তে লাখ টাকার প্রশ্ন। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় দীপের সঙ্গে অয়ন, জোড়াবাগান, কলকাতা। জোড়াবাগানের যে বাড়ি ভেঙে পড়েছে, প্রায় 200 বছরের পুরনো সেই বাড়ির ছবি তো অয়ন আপনাদের সামনে তুলে ধরছিল। তবে শুধুমাত্র জোড়াবাগান নয়, বড় বাজারের সেখানেও কিন্তু পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়ে বলেই জানতে পারা যাচ্ছে। শিকদারপাড়া লেনে সেখানে একটি বাড়ির অংশ ভেঙে পড়ে। পুলিশ এবং পুরো আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছন। ঠিক কি অবস্থা সেখানে আমরা জানবো। বিক্রম দাস রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। বিক্রম, কি খবর এই মুহূর্তে, কি অবস্থা? দেখো, বড়বাজার পোস্তা এলাকায় শিকদারপাড়া লেন, সেখানে একটি পুরনো বাড়ি, তার একাংশ কার্যত হুড়মুড়ি আজকে ভেঙে পড়ে এবং ওই বাড়িটি বিপজ্জনক বাড়ি হিসেবে আগেই পুরসভার তরফ থেকে ঘোষণা করা হয়েছিল। এর আগেও একাধিকবার ওই বাড়িটির একাধিক অংশ ভেঙে পড়েছিল, কিন্তু তারপরেও যেটা দেখা গিয়েছে যে ওখানে কিন্তু তিনটে পরিবার বসবাস করত। আজকে যখন বাড়িটি ভেঙে পড়ে সেই সময় যেটা জানা যাচ্ছে যে 5জন মহিলা এবং 2জন পুরুষ তারা আটকে পড়েন এবং তাদেরকে স্থানীয় বাসিন্দারা এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের তরফ থেকে সেখান থেকে তাদেরকে উদ্ধার করা হয়। যদিও এই ঘটনায় কেউই হতাহত হয়নি, যদিও পুরসভার তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে বাড়িটি সম্পূর্ণভাবে ডেমলিশ করে দেওয়া হবে এবং কিভাবে ডেমলিশ করা হবে সেই নিয়ে ইতিমধ্যেই পুরো আধিকারিকদের পুলিশের তরফ থেকে ওই জায়গা ভিজিট করা হয়েছে। এমনভাবে যাতে অন্যান্য বাড়িগুলো ক্ষতিগ্রস্ত না হয় ডেমলিশনের কারণে, সেই বিষয়টাকে মাথায় রেখেই বাড়িটিকে ডেমলিশ করা হবে, এমনটাই পুরসভা সূত্রের খবর। বিক্রম, ধন্যবাদ। একটু আগেই আপনাদেরকে সব্যসাচী দেখাচ্ছিল যে রাস্তার কি অবস্থা। সেটা শুধুমাত্র যে কলকাতা বা জেলা নয়, গোটা রাজ্যের বেশিরভাগ রাস্তারই এমন দশা, সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। এবং তৃণমূল সরকার চলে যাওয়ার আগে এই বেহাল রাস্তাকে সারাই করাই কিন্তু এখন এই মুহূর্তে নতুন সরকারের কাছে চ্যালেঞ্জ। আর এই নিয়েই আমরা প্রশ্ন করেছিলাম রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রীকে। 10ই অক্টোবরের মধ্যে রাস্তা মেরামত হবে, জি 24 ঘন্টায়, এমনটাই ডেডলাইন দিয়েছেন পুরমন্ত্রী। আচ্ছা, শহরের রাস্তাগুলো বর্ষার জন্য বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী পুরো স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন যে 10ই অক্টোবরের মধ্যে রাস্তা রেডি হবে। আমরা রেডি করে দেবো রাস্তা, এবং আমরা বিভিন্ন ইউএলবি থেকে আমরা রাস্তার নিয়ে নিয়েছি, কোথায় কোথায় রাস্তা খারাপ। পাবলিকের কাছেও চেয়েছি, যারা যারা আমাদের যে মুখোমুখি বলে প্রোগ্রামটা হয়, যেখানে পাবলিক আমাদের সাথে যোগাযোগ করেন, সেখানেও তারা রাস্তার নাম দিয়েছে। সো আমরা রাস্তাগুলোকে চিহ্নিত করে, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 3 লেভেলে রাস্তা হয়। ফার্স্ট আর সেকেন্ডটা আমরা এখন করে দেবো। বর্ষার পর, পুজোর পরে আমরা 3rd লেভেল, যে মানে মেন যে বিটুমিনাস লেয়ার, সেটা আমরা তারপরে করব। জনগণনায় স্কুল শিক্ষক নিয়োগ মামলায় হাইকোর্টের প্রশ্নের মুখে সেন্সাস অথরিটি। সেন্সাসের জন্য কর্তৃপক্ষ কোনো সময় ঠিক করেছে? স্কুলের পর ছুটির দিন কাজ করলে হয়ে যাবে? কেন স্কুল শিক্ষকদের নিয়োগ করা হয়েছে? যিনি সময় ঠিক করেছেন তাকে আদালতে ডাকুন। সেন্সাস মামলায় মন্তব্য বিচারপতি কৃষ্ণা রাওয়ের। আগামীকাল ফের শুনানি। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH brought to you by MDH Masala।